শিশির ভাইয়ের কাছে বলবো, সেটি হচ্ছে আপনার হরতাল, অবরোধ, ভাঙচুর, বিভিন্ন ইস্যুগুলো আসছে, কেন আপনারা করলে জঙ্গিবাদ বলা হয়, অন্যদের করলে সেটি লড়াই সংগ্রাম বলা হয়? আপনারা এই কেন মানসিকভাবে আপনাদেরকে লিড করে, বা এটাকে আপনি কিভাবে বলবেন? আপনারা আদৌ করছেন কিনা, করলে সেটি কিভাবে করছেন? ক্লিয়ার স্টেটমেন্ট। এই যে ভ্যান্ডালিজম, গাড়ি ভাঙো, মানুষকে বিপদে ফেলো, মানুষকে ই করো, ওই করো, এটা দিস ইজ টোটালি এ ক্রিমিনাল লায়াবিলিটি। কোনো ব্যক্তির ক্রিমিনাল লায়াবিলিটি সকলের উপর বর্তায় না। ইফ ইউ কমিট ক্রাইম, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল। ইফ আই কমিট ক্রাইম, আই উইল বি হেল্ড রেসপন্সিবল। আমি যদি ধর্ষণ মামলার আসামি হই, I will be punished, not my son, not my father. So, we have to be very specific to that. Yes, if somebody committed crime, which is vandalism, committed murder, arson, looting, no mercy. Make him answerable. Go to the court, file criminal case, and accordingly, আপনি, আমি, আমাদের সকলের দায়িত্ব হলো, it will be tried as part the law. কিন্তু ক্রিমিনাল লায়াবিলিটির দায় দায়িত্ব, একজন ব্যক্তির ক্রিমিনাল লায়াবিলিটির দায় দায়িত্ব অন্যজন ব্যক্তির ঘাড়ে চাপানোর কোনো সুযোগ থাকবে না। খুব ইম্পর্টেন্ট বিষয় আপনি যে কথা তুলেছেন। তাহলে কি বাকশালের দায় দায়িত্ব পরবর্তীতে আওয়ামী লীগ নেবে? আর যদি এভাবে খুঁজেন, সবাই কি আদমের সন্তান হবে? সবাই যদি আদমের সন্তান হয়ে থাকে, তাহলে পরবর্তীতে কি ডিভিশন হবে না, রিফরমেশন হবে না, সংস্কার হবে না, নতুন কিছু বিল্ড আপ হবে না, নতুন থিঙ্কিং আসবে না, ইনোভেটিভ আইডিয়াস আসবে না? তো আপনি যদি বলেন যে আমার বাবা এক সময় এটা ছিল, এই জন্য আপনার আর কোনো ইনোভেটিভ থিঙ্কিং এর ক্যাপাসিটি থাকবে না। উইল বি জাস্টিফাইড? জাস্টিফাইড হবে এটা? আমি বলছি যে 1900 এত সালে ডিইউডিএস এর সভাপতি ছিলেন অমুক, হি ওয়াজ এ কারিশমেটিক লিডার। Does it mean এখনকার ডিইউডিএস এর সভাপতির সেম কারিশমেটিক ক্যাপাসিটি থাকবে? No, it's not necessarily corollary. But then what will happen? বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে খুঁজে দেখেন না, দি বেস্ট জার্নালিস্ট যারা ছিলেন তাদের অধীনে তাদের ভূমিকা, পরবর্তীতে জার্নালিস্টদের মধ্যে কি ডেভিয়েটেড বিহেভিয়ার করে নাই লোক? করে নাই? আমরা দেখি নাই এই দেশে একটা প্রেস কনফারেন্সে ডিজাইন করে প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, এইগুলো নিয়ে আমরা হাসাহাসি করি নাই? করেছেন হাসাহাসি? ডাজ ইট ক্যারি? এখন যদি আমি আর্গুমেন্ট করি, তাহলে বাংলাদেশের 10,000 সাংবাদিক সকলেই একই দোষে দুষ্ট। উইল ইট বি জাস্টিফাইড? নো। এই জন্য এটা জেনারেলাইজ করা যাবে না। ক্রাইম যদি কেউ করে থাকে, হি উইল বি হেল্ড রেসপন্সিবল ফর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। কিন্তু ইন জেনারেল আমি, আমার বাবা, আমার দাদা, আমার ছেলে, তার ছেলের ছেলে, সবাই ক্রিমিনাল। দিস জেনারেলাইজেশন ইজ এ বার ফর ইনোভেটিভ আইডিয়াস অ্যান্ড থটস। আরেকটা প্রশ্ন করবেন বিষয়টা, সেটি হচ্ছে শিবিরের ব্যাপারে যত গত 10-15 বছরের কিছু এক্সাম্পল বলা হয়েছে, সে চর্চা হয়েছে, বঞ্চিত হয়েছে, বাট ছাত্র শিবির আসলে কোনো ভালো এক্সাম্পল ক্রিয়েট করছে কিনা? যখন সে ভালো পিরিয়ডে ছিল, সেই কি ত্রাসের রাজত্ব করছে, নাকি আসলে শিক্ষার্থীদের জন্য ভালো কোনো এক্সাম্পল ছিল? আপনার স্মৃতিতে কি মনে পড়ে? দেখুন, আমি কোনো খারাপ কাজে ডিফেন্ড করতে এখানে আসিনি। কোনো পার্টিকুলার লোক কোনো পার্টিকুলার ক্যাম্পাসে যদি এমন কোনো ঘটনা ঘটিয়ে থাকে, I believe this is a deviated behavior. কিন্তু শিবিরের আমি এক সময় দায়িত্বে ছিলাম, কেন্দ্রীয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আমরা কখনো কোনো পর্যায়ে সাংগঠনিক সিস্টেমের মধ্যে কখনো কোনো ডেভিয়েটেড বিহেভিয়ারকে অ্যালাউ করি নাই। কিন্তু এমনটা আমি অস্বীকার করছি না যে যখন 2001 থেকে 2006-এ আমরা ছিলাম, এই সময়টাতে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের লোকেরাও আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে। কিন্তু so far my memory goes, I visited Rajshahi University in 2005. I also visited Chattogram University. I also visited Islamic University, Kushtia Islamic University. এই তিনটা বিশ্ববিদ্যালয় নিয়েই সবচাইতে বেশি বদনাম ছিল। এবং ওই বদনামগুলোর মধ্যে আমার মনে আছে, একদিন ভোর 4টার সময় আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাই, গিয়ে দেখি ছাত্র শিবিরের সভাপতির রুমে একটা বিরাট খাট, এই খাটের আশেপাশে আরো অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, এবং একটা রুমে একটা খাট, যেখানে থাকার কথা একটা রুমে 4টা খাট। আমি গিয়ে বললাম, হোয়াই ইজ দিস
এত বড় খাট কেন? এখানে এত বড় খাট কেন? আপনি তো ছাত্র, আপনাকে তো এখানে এত বড় খাট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। সকলেই মনে করে বিশ্ববিদ্যালয়ের সভাপতি একটু ভাব সাব নিয়ে এক রুমে 4 জন থাকলে মান ইজ্জত কি আর থাকে? এই জন্য 4 জন মিলে একটা খাট বানাইছি। Then and there I took action. I changed the খাট। And the university সভাপতি become a very ordinary student. পরের দিন আমাকে অবশ্যই মেনে নিতে পারেন নাই, মেনে নিয়ে আমার প্রশ্ন করেছেন আপনি কি কাম ডাইনে করলেন। আমি কিন্তু অস্বীকার করছি না, I'm saying this type of deviated behavior was there, but we never allowed as a policy. শিবিরের স্ট্রাইকটা কোথায়? শিবিরের স্ট্রাইকটা হলো এটা, যখন শিবিরের এই ডেভিয়েটেড বিহেভিয়ার আলোচনা হয় তখন এখানে ডেভিয়েটেড বিহেভিয়ার যেই করেন না কেন, যত পর্যায়ের নেতাই করেন না কেন, ওই ডেভিয়েটেড বিহেভিয়ার নিয়ে আপনি বেশি দূর টিকতে পারবেন না। তাহলে 1 থেকে 5 সাল পর্যন্ত আমি কালিদ ভাইয়ের কাছে জানতে চাইবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি পড়াশোনার পরিবেশ ছিল যেখানে গত 4-5 বছর 21টা গ্রুপ মারামারি করে সেন্ট্রাল লাইব্রেরি বন্ধ, যে পরিবেশ আমরা লাস্ট 15 বছরের সময়টা দেখছি, আপনাদের সেই সময়টা 1 থেকে 5 পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা কি পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে পারছেন? সবার হয়ে উঠতে পেরেছিলেন কিনা? গত 15 বছর ছাত্র রাজনীতির যে সিচুয়েশন ছিল তার আগের স্টেপ যদি আমি বলি যে 91 যখন ডেমোক্রেটিক সিচুয়েশন আসলো, এই 15 বছরের চাইতে তুলনামূলক অনেক ভালো পরিবেশ ছিল সব জায়গায় ওভারঅল, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় বলি। কিন্তু এখানে কয়েকটা জিনিসের প্রবলেম ছিল, তার মধ্যে একটা হলো সিট পলিটিক্স, হচ্ছে রাজনৈতিক দল করতে, এটা শিক্ষকরা করতো না, সো এটা একটা প্রবলেম। সাধারণ ছাত্রদেরকে জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া, যেহেতু সিট পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্যাল পার্টি করে, তার ফলে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে তারা মিছিলে নিয়ে যেত জোর করে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা সিনিয়র স্টুডেন্ট যারা, তাদেরকে সাধারণত নিত না, কিন্তু জুনিয়র দিকে এইটা প্র্যাকটিস আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এটা অনেক জায়গায় ছিল। কিন্তু এই যে 15 বছরের সময়, যে ধরেন আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন, আপনাকে মেরে হল থেকে বের করে দিল, অথবা আপনি একটা রাজনৈতিক সংগঠনের প্রোগ্রামে গেলেন, এই কারণে আপনাকে মেরে বের করে দিল, এটা ছিল না। অনেক জায়গায় সহ অবস্থান ছিল, গ্রুপিং হতো না তাদের মধ্যে, এরকম কিছু শিবিরের মধ্যে গ্রুপিং হতো না। শিবিরের মধ্যে গ্রুপিং তো কখনোই ছিল না। শিবিরের যেহেতু আভ্যন্তরীণ গণতান্ত্রিক পদ্ধতি অত্যন্ত ভালো, শিবিরের মধ্যে গ্রুপিং কখনো ছিল না। শিবিরের ক্ষেত্রে যদি আমি সমালোচনা করতে চাই, তাহলে সমালোচনাটা হলো এই সিট পলিটিক্স অনেক জায়গায় শিবির নিজেও করেছে, এটা শিবিরের সমালোচনা। শিবিরের সমালোচনা যদি আমি করতে চাই, তাহলে আমি বলবো যে ধরেন একজন ছাত্র, সে আমার সংগঠনের বিরোধী, খুব ক্রিটিক, আমি তাকে ছাত্রলীগের মতো অপারেশন কখনোই করি নাই, কিন্তু তার গণতান্ত্রিক যে স্পেস, সেটাকে একেবারে আমার সমান করে দেওয়া, সেটা হয়তো অনেক জায়গায় আমরা করি নাই, সেখানে কোথাও কিছুটা সংকুচিত করেছি। যেই কারণে আমি আমার প্রথম বক্তব্যে বলেছি যে 91 থেকে 2005-06 পর্যন্ত আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি ছিল, সেটা আমাদের স্ট্যান্ডার্ড না, এটা আমাদেরকে অতিক্রম করে যাইতে হবে কালেকটিভলি। এটা শুধু ছাত্র শিবিরের এক না, সকল ছাত্র সংগঠন কনফিডেন্টলি বলতে পারেন সেই সময়কার সকল ছাত্র সংগঠনের কম্পারিজনে শিবির কি একটু বেটার রোল প্লে করছে না কোর্স রোল? শিবির ওয়াজ ওয়ে বেটার। যেখানে ভায়োলেন্সের কোশ্চেন আছে, আমি খুব স্ট্রংলি আর্গুই করবো। আপনারা সাধারণত দেখবেন যে কোনো ছাত্র সংগঠন যখন সরকারি দলে যায়, তখন তার চরিত্রের যেগুলো সিগনেচার ক্যারেক্টারিস্টিক, সেটা বহিঃপ্রকাশ ঘটে, কারণ এখন তার ক্ষমতা আছে, এখন সেইটাকে হচ্ছে আপনার প্র্যাকটিস করতে পারে। আপনি যদি ছাত্র শিবিরে নিবেন মারামারি অথবা ভায়োলেন্সের পার্টিসিপেশনে দেখেন, সে যখন বিরোধী দলে তখন এটা হচ্ছে, কারণ সে অপ্রেসড হয়েছে। সে যখন ক্ষমতায় আসছে, অধিকাংশ ক্যাম্পাসে আপনি মারামারির সংখ্যা কম পাবেন। গো টু দ্য স্ট্যাটিস্টিক্স এন্ড ফাইন্ড ইট। আপনি এখানে স্পেসিফিকলি পাবেন 2001 থেকে 2006 পর্যন্ত ছাত্র শিবিরের ভায়োলেন্সের পার্টিসিপেশন তার অতীতের যে কোনো সময়ের তুলনায় কম ছিল, কারণ সে অপ্রেসড কম হয়েছে।